শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এর আগে তোমরা একটা কাজ লিখে নিয়েছো। সেই কাজটি আসলে ক্লাসের অভ্যন্তরেরই একটি কাজ, যেহেতু আমাদের সময় সুযোগ সেক্ষেত্রে অনেক কম। তোমরা লোহিত রক্তকণিকার যে বর্ণনা চিত্রসহ, সে বর্ণনাটা তোমরা চাইলে একটি কাগজে সুন্দর করে লিখতে পারো। তাহলে সে বর্ণনার মধ্যে লোহিত রক্তকণিকা কি, এটি আমাদের দেহে কিভাবে থাকে, এর সংখ্যার তারতম্য প্রতি ঘন মিলিমিটারে কেমন, এবং এটি আমাদের দেহে কি বা কাজ করে, এই বিষয়ে একটি হোমওয়ার্ক লিখে নিতে পারো। এখন তো তোমরা ঘরে বসেই আছো, আশা করি এই হোমওয়ার্কটি তোমরা সুন্দরভাবেই করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। প্রত্যাশা করছি আমাদের এই ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগছে এবং তোমাদের প্রিয় কিশোর বাতায়নে তোমরা প্রত্যেকটি ক্লাস খুঁজে পাবে। সেখানে তোমরা ক্লাসগুলো আবার দেখো, বারবার দেখো, যেহেতু তোমরা ঘরে বসে আছো। তবে এখন ঘরে থাকাটাই সর্বোত্তম কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের অংশ ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আজকের আলোচনা শেষে আমরা শিখব ধ্বনি কি বলতে পারবো, বর্ণ কি বলতে পারবো, ধ্বনির প্রকারভেদ করতে পারবো এবং বর্ণ আমরা চিহ্নিত করতে পারবো। ধ্বনিতত্ত্বের এই আলোচনার কিছু অংশ তোমরা স্ক্রিনেও দেখতে পারবে। আমরা ধ্বনিতে ছিলাম। ধ্বনি কি? ধ্বনি হলো আমাদের কণ্ঠ নিঃসৃত আওয়াজ বা যে সাউন্ড হয়, সেই সাউন্ডটাকেই বলা হয় ধ্বনি। বাংলা ব্যাকরণে এরকম ধ্বনি রয়েছে 50টি। এই 50টি ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথম অংশ স্বরধ্বনি, দ্বিতীয় অংশ ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনি কি? স্বরধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণ করার সময় আমার স্বরতন্ত্রীর বা মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সে ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। বাংলা ব্যাকরণে এরকম স্বরধ্বনি রয়েছে 11টি। ব্যঞ্জন ধ্বনি কি? ব্যঞ্জন ধ্বনি হলো
যে ধ্বনিগুলা উচ্চারণ করার সময় আমার মুখবিবরের বা স্বরতন্ত্রীর কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে, সে ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। বাংলা ব্যাকরণে এরকম ব্যঞ্জন ধ্বনি রয়েছে ৩৯টি। ৩৯টি ব্যঞ্জন ধ্বনি, 11টি স্বরধ্বনি, মোট 50টি ধ্বনি রয়েছে বাংলা ধ্বনিলিপিতে। এখন ধ্বনির সাথে বর্ণের সম্পর্ক কি? আমরা অনেক সময় ধ্বনিকে ভুল করে বর্ণ মনে করি, কিন্তু ধ্বনি একটি জিনিস, বর্ণ আরেকটি জিনিস। বর্ণ হলো বাংলা ব্যাকরণে ধ্বনি প্রকাশ করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি, সেই চিহ্নগুলোকে বলা হয় বর্ণ। তো বাংলা ধ্বনিলিপিতে ধ্বনি আছে 50টি। তো 50টি ধ্বনিকে প্রকাশ করার জন্য নিশ্চয়ই 50টি বর্ণ রয়েছে। ধ্বনিলিপি অনুযায়ী বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত স্বরবর্ণ, দ্বিতীয়ত ব্যঞ্জন বর্ণ। এখন স্বরবর্ণের সম্পর্ক হলো স্বরধ্বনির সাথে। তো আমরা কয়টি স্বরধ্বনি আছে জানি? স্বরধ্বনি আছে 11টি। এই 11টি স্বরধ্বনিকে প্রকাশ করার জন্য 11টি স্বরবর্ণ রয়েছে। আর 39টি ব্যঞ্জনধ্বনিকে প্রকাশ করার জন্য 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। আমরা বর্ণগুলো চিনে নেই। স্বরবর্ণ, স্বরধ্বনি প্রকাশের সাংকেতিক চিহ্ন। স্বরবর্ণ রয়েছে 11টি। অ থেকে নিয়ে ওই পর্যন্ত এই 11টি বর্ণ স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জনধ্বনি প্রকাশের সাংকেতিক চিহ্ন। ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। ক থেকে নিয়ে চন্দ্রবিন্দু পর্যন্ত এই 39টি বর্ণ হলো ব্যঞ্জন বর্ণ। এখন উচ্চারণ স্থান অনুযায়ী 5 ভাগে ধ্বনিকে ভাগ করার নির্দেশনা রয়েছে। এই 5 প্রকার হলো জিহ্বামূল, অগ্রতালু, পশ্চাৎদন্তমূল, অগ্রদন্তমূল, ওষ্ঠ। তো এই প্রত্যেকটা বর্ণ আমরা একটু চিনে নেই। জিহ্বামূলে রয়েছে 5টি ধ্বনি। ক থেকে নিয়ে অ পর্যন্ত এই 5টি বর্ণকে বলা হয় জিহ্বামূলীয় ধ্বনি। অগ্রতালুতে রয়েছে 7টি ধ্বনি: চ, ছ, জ, বর্গীয় জ, তালব্য স, অন্তস্থ জ, অন্তস্থ অ। তারপরে রয়েছে পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। এখানে রয়েছে 9টি ধ্বনি। ট বর্গীয় সবগুলো ধ্বনি, ট থেকে নিয়ে মূর্ধন্য, মূর্ধন্য স, র, র, র। এই 9টি ধ্বনিকে বলা হয় পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। তারপরে 7টি ধ্বনিকে আবার বলা হয় অগ্রদন্তমূলীয় ধ্বনি। অগ্রদন্তমূলীয় ধ্বনির মধ্যে রয়েছে ত বর্গীয় 5টি ধ্বনি, ত থেকে নিয়ে দন্তন্য এবং ল দন্তস্ব। সর্বশেষ রয়েছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি প বর্গীয় 5টি ধ্বনিকে বলা হয় ওষ্ঠধ্বনি, প থেকে নিয়ে ম পর্যন্ত। এগুলো উচ্চারণ স্থানীয় ধ্বনির প্রকারভেদ। উচ্চারণের উপর ভিত্তি করে ধ্বনিকে এইভাবে বিভাজন করা হয়। তারপরে ধ্বনিকে বিভাজনের আরো কয়েকটি প্রকার রয়েছে। তো এর মধ্যে ক থেকে নিয়ে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি, আবার এই ধ্বনিকেগুলোকে বলা হয় বর্গীয় ধ্বনি। এখন আমরা একটু দেখে নেব বর্গীয় ধ্বনিগুলার বিভাজন। বর্গীয় 25টি ধ্বনির প্রথম 5টি ধ্বনি ক থেকে অ পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় ক বর্গীয় ধ্বনি। ঠিক তেমনি পরের 5টি ধ্বনি চ থেকে নিয়ে ইয় পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় চ বর্গীয় ধ্বনি। তার পরের 5টি ট থেকে নিয়ে মূর্ধন্য পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় ট বর্গীয় ধ্বনি। তার পরের 5টি ত থেকে নিয়ে দন্তন্য পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় ত বর্গীয় ধ্বনি। এবং সর্বশেষ প থেকে নিয়ে ম পর্যন্ত, এই 5টি ধ্বনিকে বলা হয় প বর্গীয় ধ্বনি। বর্গীয় ধ্বনিগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে: অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ। আবার অল্প প্রাণের সাথে ঘোষের সম্পর্ক আছে, অল্প প্রাণের সাথে অঘোষেরও সম্পর্ক আছে।
মহাপ্রাণের সাথে ঘোষের সম্পর্ক আছে, মহাপ্রাণের সাথে অঘোষেরও সম্পর্ক আছে। প্রথমে আসি অল্প প্রাণ ধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ নিঃসৃত বাতাসের চাপ কম থাকে, সে ধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি হলো বর্গীয় ধ্বনির প্রত্যেকটা বর্গের প্রথম ধ্বনি এবং তৃতীয় ধ্বনি, এই দুইটা ধ্বনি হলো অল্প প্রাণ ধ্বনি। তার মানে 5টি বর্গ আছে, 5টি বর্গের মধ্যে 10টি ধ্বনি আছে, 10টি ধ্বনি হলো অল্প প্রাণ ধ্বনি। কবর্গীয় ধ্বনির মধ্যে ক এবং গ, এই দুটি ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ কম থাকে। তাই এই দুটি ধ্বনিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি পরে আসে মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ, মহা বিস্তৃত একটা কিছু বোঝাচ্ছে। তো এত বিস্তৃত না, কিন্তু আমরা যখন ধ্বনি উচ্চারণ করতে যাই তখন আমাদের মুখ নিঃসৃত বাতাসের চাপ একটু বেশি থাকে। ক উচ্চারণ করার সময় একটু কম থাকে, কিন্তু আমরা যদি খ উচ্চারণ করি তাহলে চাপটা একটু বেশি আসছে। কণ্ঠ নিঃসৃত বাতাসের বেশি চাপ রয়েছে যে ধ্বনিগুলোতে, সে ধ্বনিগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। বাংলা ব্যাকরণে বর্গীয় ধ্বনির প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যদি আমি ক বর্গের কথা চিন্তা করি তাহলে ক বর্গের দ্বিতীয় ধ্বনি হলো খ এবং চতুর্থ ধ্বনি হলো ঘ। তাহলে ক বর্গের খ এবং ঘ এই দুটি ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। এই মহাপ্রাণ ধ্বনি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি। তার মানে 5টি বর্গ রয়েছে। 5টি বর্গে যদি প্রতি বর্গে 2টি করে থাকে তাহলে 5টি বর্গে আমাদের মহাপ্রাণ ধ্বনি হচ্ছে 10টি। এই মহাপ্রাণ ধ্বনি এবং অল্প প্রাণ ধ্বনিতে বর্গীয় ধ্বনি হলো 25টি, তার মধ্যে অল্প প্রাণ ধ্বনি পেয়েছি আমরা 10টি, মহাপ্রাণ ধ্বনি পেলাম 10টি। বর্গীয় ধ্বনি হলো 25টি। এই 25টি ধ্বনি থেকে যদি আমরা 20টি ধ্বনি বাদ দিয়ে দেই তারপরে আরো থাকে 5টি ধ্বনি, তাহলে ওই 5টি ধ্বনিকে আমরা কোথায় ফেলবো? এই 5টি ধ্বনিকে তো আমরা ধ্বনিলিপি থেকে বাদ দিতে পারবো না। তো ওই 5টি ধ্বনির জন্য রয়েছে আরেকটি বিভাজন। ওই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের নাকের প্রভাব থাকে এবং বাতাসের যে চাপ আসে সেই চাপে নাকের কিছু প্রভাব থাকে, যেমন অ, য়, ন, ন, ম। এই 5টি ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি, যেহেতু নাকের প্রভাব আছে। বর্গীয় ধ্বনির এই অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য বিভাজনের পরে আরো বিভাজন রয়েছে ঘোষ এবং অঘোষ। আমরা এখন আসি ঘোষ এবং অঘোষ ধ্বনির দিকে। অঘোষ ধ্বনি, যে বর্গীয় যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম অনুরণিত হয়। অনুরণন মানে কি? অনুরণন মানে হলো কম্পন। যে ধ্বনিগুলা উচ্চারিত হওয়ার সময় স্বরতন্ত্রী কম কাঁপে বা কম অনুরণিত হয়, সে ধ্বনিগুলাকে বলা হয় অঘোষ ধ্বনি। সে কম বাধাপ্রাপ্ত হয়। তো বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি হলো যে ধ্বনিগুলা উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, মানে স্বরতন্ত্রী বেশি কাঁপে, সে ধ্বনিগুলাকে বলা হয় ঘোষ ধ্বনি। বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি। ওই ধ্বনিগুলা উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়। যদি আমরা ক বর্গের থেকে চিন্তা করি তাহলে ক বর্গের তৃতীয় ধ্বনি এবং চতুর্থ ধ্বনি, এই দুটি ধ্বনি হলো ঘোষ ধ্বনি। তাহলে প্রতিটি বর্গে যদি 2টি করে ধ্বনি থাকে, মোট ঘোষ ধ্বনির সংখ্যা আমরা পাই 10টি। ঘোষ এবং অঘোষ ধ্বনি তাকে আবার বিভাজন করা হয় অঘোষ অল্প প্রাণ,
অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। এখন এই প্রকারভেদগুলো আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। অঘোষ অল্পপ্রাণ। অঘোষ মানে আমরা জেনেছি যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম অনুরণিত হয়। আর অল্পপ্রাণ বলতে আমরা জেনেছি যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম থাকে। তার মানে অঘোষ অল্পপ্রাণ হলো যে অঘোষ ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকবে, সে ধ্বনিকে বলা হবে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। বর্গের প্রথম ধ্বনিটি হলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তো 5টি বর্গ আছে, 5টি বর্গের প্রথম 5টি ধ্বনি হলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, তারপরে অঘোষ মহাপ্রাণ ধ্বনি। যে অঘোষ ধ্বনিগুলো উচ্চারণের সময় কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ বেশি থাকে তাদেরকে বলা হয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি। বাংলা বর্গীয় ধ্বনির বর্গের দ্বিতীয় ধ্বনিকে বলা হয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি। তারপরে আসি আমরা ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। ঘোষ হলো যে ধ্বনিগুলা উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় তাদেরকে বলা হয় ঘোষ ধ্বনি। অল্পপ্রাণ হলো যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বা কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ কম থাকে। তার মানে ঘোষ, যেসব ঘোষ ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাসের চাপ কম থাকে তাদেরকে বলা হয় ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। বাংলা বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনিটি হলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তারপরে রয়েছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। এখন ঘোষ মহাপ্রাণ ধ্বনি কি? ঘোষ অবশ্যই যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, এবং মহাপ্রাণ হলো বাতাসের চাপ বেশি থাকবে। তার মানে যে ঘোষ ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠ নিঃসৃত বাতাসের চাপ বেশি থাকে সে ধ্বনিগুলোকে বলা হয় ঘোষ মহাপ্রাণ ধ্বনি। বাংলা ব্যাকরণের বর্গীয় ধ্বনির বর্গের চতুর্থ ধ্বনিকে বলা হয় ঘোষ মহাপ্রাণ ধ্বনি। তার মানে 5টি বর্গের চতুর্থ বর্ণটি হলো ঘোষ মহাপ্রাণ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, ধ্বনিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনা থেকে আমরা কি কি দেখলাম, কি পেলাম? ধ্বনি কি? ধ্বনি কত প্রকার? ধ্বনির সাথে বর্ণের সম্পর্ক কি? বর্ণ কত প্রকার? ধ্বনিগুলো উচ্চারণ স্থান অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়? আমরা পেয়েছি 5 ভাগে ভাগ করা যায়। তারপরে আবার জানলাম বর্গীয় ধ্বনি কয়টি বর্গ পেয়েছি আমরা? 5টি বর্গ পেয়েছি। তারপরে আমরা দেখলাম অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। তারপরে আরো দেখলাম অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। ধ্বনিতত্ত্বে ধ্বনি সম্পর্কিত আলোচনায় এই বিষয়গুলো আজকে উঠে এসেছে। আশা করব তোমরা বাসায় আরো ভালোভাবে চর্চা করবে এবং এই চর্চা করে তোমরা ধ্বনিতত্ত্ব সম্পর্কে ভালো ধারণা স্পষ্ট করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা এখানেই শেষ, কিন্তু তোমাদের কিন্তু এখানেই শেষ নয়। তোমাদের কিন্তু কাজ করতে হবে। একটি বাড়ির কাজ তোমাদের জন্য রেডি করে রেখেছি, তোমাদের এটা করতে হবে। তো তোমরা একটু স্ক্রিনে দেখে নাও, বাড়ির কাজটি দেওয়া আছে। টেবিলে প্রদর্শিত ধ্বনিগুলোকে বর্গ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ হিসেবে চিহ্নিত করো। টেবিলে আমি মোট 12টি ধ্বনি দিয়েছি। এই ধ্বনিগুলোকে তুমি বর্গে ভাগ করবে। কোন ধ্বনিগুলো অল্পপ্রাণ ধ্বনি তা চিহ্নিত করবে, কোন ধ্বনিগুলো মহাপ্রাণ ধ্বনি তাও চিহ্নিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের আজকের এই ভিডিওটি কিশোর বাতায়নে আপলোড করা থাকবে। তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখতে পারবে। এই অনুষ্ঠান সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিশোর বাতায়নে মন্তব্য আকারে তোমরা লিখতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, তোমরা কিশোর বাতায়ন থেকে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারো এবং ওই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে তোমরা খেলতে খেলতে শিখতে পারবে। সবার জন্য শুভকামনা করছি। সবাইকে ধন্যবাদ।
আমার হাতেই আমার স্বাধীনতা, আমার হাতেই আমার সুরক্ষা। জীবাণুর বিরুদ্ধে এই যুদ্ধে আমি ভীত নই, লড়াই করতে প্রস্তুত। আপনি সঙ্গে আছেন তো? যা কিছু আছে সবটুকু নিয়ে আপনাদের সেবায় লড়ে যাচ্ছি দিনরাত। আপনি নিজের এবং দেশের সুরক্ষায় ঘরে থাকুন। যে সাহস নিয়ে তোমাদের জন্য দেশ স্বাধীন করেছি, এখন তোমাদের সময় এসেছে আমাদের জন্য লড়াই করার। এই যুদ্ধে আমরা কিছুতেই হারব না। আমাদের সবার সন্তান বাঁচবে সচেতন হলে। আমার হাতেই আমার সুরক্ষা। দেখে থাকবে যে যখন দুধ গরম করা হয়, অর্থাৎ দুধের পাত্রের নিচে যখন তাপ দেওয়া হয় তখন দুধ ফোটে, অর্থাৎ দুধটা পাত্র থেকে একটু উতলে পড়ে। এর কারণ কি তোমরা জানো? স্বল্পমূল্যে ব্যবহার বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা তরল পদার্থের প্রসারণ পর্যবেক্ষণ করতে পারব। এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে: একটি হুমিও শিশি, একটি কর্ক অর্থাৎ কর্ক সহ একটি হুমিও শিশি, একটি খালি কলমের রিফিল, একটি পেরে, একটি সেলাই সুতা, গ্যাস ম্যাচ এবং রং মিশ্রিত পানি। প্রথমে আমরা এই হুমিও শিশির কর্কটিকে পেরেকের সাহায্যে একটি ছিদ্র করে নিই। এখন আমরা এই কলমের রিফিলটিকে ছিদ্রের ভেতরে প্রবেশ করাই। এরপর সেলাই সুতার সাহায্যে বা সেলাই সুতা দিয়ে একটি জায়গা সুনির্দিষ্ট করে নিই, অর্থাৎ একটি জায়গা আমরা বেঁধে নিই। এরপর আমরা এই হুমিও শিশির ভেতরে তরল পদার্থ ঢালি, অর্থাৎ এখানে রং মিশ্রিত পানি ঢালি। এখানে আমরা হুমিও শিশির ভেতরে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত রং মিশ্রিত পানি উপরে উঠে এসেছে। এই জায়গাটি চিহ্নিত করবার জন্য সুতাটিকে পানি বরাবর নিয়েই। এখন আমরা যদি এই তরল পদার্থের নিচে অর্থাৎ হুমিও শিশির নিচে যদি তাপ দেই, তাহলে কি ঘটনা ঘটে আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি পানি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে এই দাগান্বিত অংশ থেকে পানি উপরের দিকে উঠে গেছে। পানি উপরের দিকে উঠলো কেন? এখানে আমরা বলতে পারি যে হুমিও শিশির নিচে তাপ দেওয়ার ফলে, অর্থাৎ এখানে যে তরল পদার্থ ছিল তা প্রসারিত হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছে। সেজন্যই দাগের উপরে অর্থাৎ সুতার উপরে তরল পদার্থ উপরের দিকে আস্তে আস্তে উঠছে, অর্থাৎ এখানে তরল পদার্থের প্রসারণ ঘটেছে। এখানে কিন্তু আমরা সুস্পষ্ট বুঝতে পারছি যে রং মিশ্রিত পানি বা তরল পদার্থ উপরের দিকে আস্তে আস্তে উপরে উঠছে, অর্থাৎ তরল পদার্থের প্রসারণ ঘটছে। আমরা এই সহজ পরীক্ষার মাধ্যমে এই তরল পদার্থের প্রসারণটি ব্যাখ্যা করতে পারি। অথবা আমরা যদি এই কলমের রিফিলের পরিবর্তে একটি স্যালাইনের পাইপ ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটি আমরা করতে পারবো।
ঠিক একইভাবে আমরা এর মধ্যে তরল পদার্থ যদি দেই এবং এখানে নিচে যদি তাপ দেওয়া হয় তাহলে এই পরীক্ষাটি করা সম্ভব। তোমরা কি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো বীজগণিতের অনেকগুলো সমস্যা আমরা সমাধান করি কিছু সূত্রের সাহায্যে। আজকে আমরা এমন একটি সূত্র নিয়ে আলোচনা করব যে সূত্রটি হলো ঘনরাশির সম্প্রসারণ। দেখা যাক আমরা একটা ঘনরাশির সম্প্রসারণের একটা সমস্যা দেখি। তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 54 নম্বর পেজে 4 নম্বর সমস্যাটা ঠিক এরকম। এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত? অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমরা বের করব কোনটুকু, এইটুকু এ বি এর মান। কিন্তু এ বি এর যে সূত্রটা আমাদের জানা, সেই সূত্রটা আসলে ঘনের সাথে কোনো সূত্রের, এ বি এর সাথে কোনো সম্পর্ক জনিত কোনো সূত্র আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হলো যে ঘনের মানগুলো দেয়া আছে ঘন, আমরা ঘনের সূত্র থেকে এই মানটা বের করতে হবে। আচ্ছা, দেখা যাক এই মানটা কি কি দেওয়া আছে। এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ বি সমান 3। আমরা ইচ্ছা করলে এই জায়গা থেকে আমাদের সমাধানের শুরুটা করতে পারি, অথবা এখান থেকেও করতে পারি। তো আমার মনে হয় যে এখান থেকে করলে সবচাইতে ভালো হয়। চলো এবার শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি যে এ কিউব মাইনাস বি কিউব সমান 513। আমরা এখানে একটা সূত্র লিখব, এ কিউব মাইনাস বি কিউব। অষ্টম শ্রেণীতে তোমাদের এই সূত্রটা তোমরা কয়েকবারই ব্যবহার করেছো। এই সূত্রটা এইরকম, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি সমান 513। এবার আমরা দেখি এখানে এ মাইনাস বির কোনো মান আমাদের এই সমস্যাতে দেয়া ছিল কিনা। আমাদের একটি মান দেয়া ছিল এ মাইনাস বি সমান 3। আমরা এখন ইচ্ছা করলে এ মাইনাস বির মানটা এখানে বসাতে পারি। এ মাইনাস বি এর মান বসালাম 3 কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এর মান হলো 3, আর ডান পাশে 513। 3 কিউব সমান 27 প্লাস 3 ইন্টু থ্রাইস এ বি ইজ ইকুয়াল টু 9 এ বি। ডান পাশে 513 বা 9 এ বি সমান 513। যেহেতু আমরা এদিক থেকে 27কে বাদ দিচ্ছি,
তাহলে আমরা এদিক থেকেও 27কে বাদ দেব। -27 is equal to 486। তাহলে 9ab সমান 486 বা ab সমান 9 দ্বারা এটাকে ভাগ দিতে হবে। 486কে যদি আমরা 9 দ্বারা ভাগ দেই, না 486 ভাগ 9 ইকুয়াল টু 54। আমাদের বলাই ছিল যে এবি এর মানটা কত, অলরেডি আমাদের এবি এর মান বের হয়ে গেছে, আমাদের এখানে অ্যান্সার 54। তাহলে আমাদের অ্যান্সার হলো 54। আশা করি তোমরা a কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এই ধরনের ঘন রাশিকে কিভাবে সম্প্রসারিত করে বিভিন্ন মান বসিয়ে আরেকটি নতুন মান বের করা যায়, এই ধরনের সমস্যার সমাধান তোমরা করতে পারবে। এবার দেখা যাক আরেকটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, যেখানেও ঠিক এই ঘন রাশির সম্প্রসারণ নিয়েই কথা থাকবে। তাহলে এটা মুছে ফেললাম। পরবর্তী সমস্যাটা আমরা দেখি একটু। 54 নাম্বার পেজের 7 নম্বর সমস্যাটা ঠিক এরকম। a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হলে প্রমাণ করতে হবে m কিউব প্লাস 2 কিউব ইকুয়াল টু থ্রাইস m n। অর্থাৎ আমাদের এখানে মান দেয়া আছে a প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব, কিন্তু প্রমাণ করতে হবে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। এখানে যেহেতু প্রমাণের বিষয়, সেহেতু এখানেও দুটো পক্ষ আছে, একটি বাম পক্ষ একটি ডান পক্ষ। আমরা ইচ্ছা করলে যে কোনো পক্ষ থেকে শুরু করতে পারি, তবে আমার মনে হয় বাম পক্ষ থেকে শুরু করলে মান বসানোর পর সূত্র ব্যবহার করার অনেক সুযোগ আছে, কিন্তু এখানে সুযোগটা একটু কম। আমরা বাম পক্ষ থেকেই শুরু করব। চলো এবার শুরু করি বাম পক্ষ থেকে। মনে রাখতে হবে আমাদের a প্লাস বি সমান m, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। আমাদের বাম পক্ষ ছিল m কিউব প্লাস 2p কিউব। এখানে m এবং p, এখানে কিন্তু আমাদের দুটো রাশির কিন্তু মান, m কোন মানটির জন্য ছিল? m ছিল a প্লাস বি সমান m, আর পি কিউব সমান কত ছিল? পি কিউব সমান ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এই মানগুলো কিন্তু দেয়া ছিল। তাহলে আমরা এখানে m এর জায়গায় m এর মানটা আর পি কিউবের জায়গায় পি কিউবের মানটা একটু বসাই। m এর মান ছিল a প্লাস বি, তারপরে হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউব। পি কিউবের মান ছিল এ কিউব প্লাস বি কিউব। এবার আমরা ইচ্ছা করলে এখান থেকে কমন নিতে পারি, কিন্তু আমরা একটু সূত্রটা ভেঙে দেখি। এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি ভাঙি আমরা পাবো এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 দিয়ে এটাকে গুণ দাও, 2 এ কিউব প্লাস 2 বি কিউব। অর্থাৎ এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙলাম, অর্থাৎ এই সূত্রটা এই পর্যন্ত আসলো আর এই গুণফলটা এই জায়গায় আসলো। এবার দেখো কোনো যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে এ কিউব এবং 2 এ কিউব যোগ করলে পাওয়া যাবে 3 এ কিউব। তারপরে পদটা থ্রাইস এ স্কোয়ার বি, তারপরে পদটা থ্রাইস এ বি স্কোয়ার, তারপরে পদ প্লাস বি কিউব আর টুয়াইস বি কিউব, দুইটাই প্লাস, তাহলে এখানে আসবে থ্রাইস বি কিউব। এখন এখানে একটু গুণে দেখি আমরা কয়টা পদ, 1 2 3 4। উৎপাদকের নিয়ম অনুযায়ী আমরা দেখি যে এই দুটোকে একটা গুচ্ছে আর এই দুটোকে একটা গুচ্ছে নিয়ে কোনো কমন নিলে একই রকম উৎপাদক আসে কিনা, অর্থাৎ সাধারণ উৎপাদক একই রকম হয় কিনা। এখান থেকে আমরা স্বভাবত দেখতে পাচ্ছি এখানে 3 3 কমন নেওয়া যায় আর কমন নেওয়া যায় এ স্কোয়ার। তাহলে এখান থেকে কমন নিলাম 3 এ স্কোয়ার, কমন নিলে কি থাকে এ প্লাস বি প্লাস আবার এই দুটো থেকে
এই দুটো থেকে এটা দেখেই বোঝা যায় 3 কমন যাবে, আর কমন যাবে বি স্কোয়ার বি কিউব। এখানে এ আছে কিন্তু এখানে এ নাই, এ কমন যাবে না, বি স্কোয়ার থাকবে কত, এ প্লাস বি। এখানে সিম্পল উৎপাদকের নিয়মটা শুধু অনুসরণ করা হচ্ছে এখানে। তাহলে এখানে আবার উৎপাদক পাওয়া যায়, একটা কমন উৎপাদক, সেটা হলো কত, এ প্লাস বি, আর বাকি থাকে থ্রাইস এ স্কোয়ার প্লাস থ্রাইস বি স্কোয়ার। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। তাহলে যারা লিখো নাই তারা একটু লিখে নাও। এখানে সর্বশেষ লাইনটা ছিল এরকম, এ প্লাস বি ইন্টু এস এ 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। এখান থেকে নিশ্চয়ই আবার 3 কমন যায়, তাহলে আমরা আবার যদি 3 কমন নেই তাহলে থাকবে কত, এ প্লাস বি, আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের কাজ তো প্রায় শেষ। আমরা এখানে 3, এখানে এ প্লাস বি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কি কোনো মান আমাদের জানা আছে? যেহেতু আমরা একবার এ প্লাস বি এর মান ব্যবহার করেছি, সেটা হলো 3m, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মান আগেই দেওয়া ছিল, সেটা ছিল কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছিল n, অর্থাৎ 3mn। তাহলে আমাদের বাম পাশ থেকে, অর্থাৎ বাম পক্ষ থেকে করতে করতে যখন আমরা আসলাম, দেখলাম যে আমাদের অঙ্কের যেখানে শেষ হয় সেটা আবার ডান পাশের সাথে মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং কোন পক্ষ, বাম পক্ষ ছিল কি, এম কিউব প্লাস টোয়াইস পি কিউব সমান ডান পক্ষের সাথে মিলে গেছে, ডান পক্ষটা হলো 3mn। এখন যেহেতু প্রমাণ করার বিষয়, সেহেতু প্রমাণিত লিখাই ভালো। তাহলে নিশ্চয়ই পরের সমস্যাটাতেও দেখলাম আমরা যে কিভাবে ঘনরাশির সম্প্রসারণ করা যায়। আশা করি এই দুটো সমস্যা তোমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সূত্রটিও ব্যবহার করতে পারবে। এবার নিজেকে একটু যাচাই করা যাক। আমরা একটা বাড়ির কাজ দেই, যে বাড়ির কাজটা তুমি তোমার ক্লাসের পরে এই বাড়ির কাজটা করার চেষ্টা করবে। বাড়ির কাজটা একেবারে সাধারণ কাজ, সেটা হলো তোমাদের টেক্সট বই সেই আবার 54 নাম্বার পেজের অনুশীলনী 3.2, অর্থাৎ অনুশীলনী 3.2-এর 8 ও 9 নং সমস্যার সমাধান। এ দুটো সমস্যা যখন বাড়ির কাজ করবে, তখন যদি মনে হয় যে এই সূত্রগুলো ব্যবহারে তোমাদের কোথাও কোনো ঘাটতি আছে, অর্থাৎ খুব ভালোভাবে বুঝতে পারোনি, তাহলে তোমরা তোমাদের অতি পরিচিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম আছে কিশোর বাতায়ন, সেখানে এই ভিডিওগুলো আপলোড করা থাকে, সেই ভিডিওগুলো আবার দেখো এবং সেখানে তোমাদের প্রশ্নগুলো লেখার সুযোগ আছে, সেখানে প্রশ্নগুলো লিখে দাও। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।